বিষয় একটা বিএনপি এই বিএনপি তো আর ৭২ সংবিধানের মানুষ না, কিন্তু তারা ৭২ সংবিধান রক্ষা করার ইয়ে দেখাচ্ছে। হ্যাঁ, এটা তো তাদের নিজস্ব স্বার্থে, তাদের নিজের ক্ষমতাটাকে ধরে রাখার জন্য সেটা। বাড়ি ভাই, বিএনপি কি জিনিস? এটা জামাত, প্রথমত জামাত রাস্তার আন্দোলনের দল না, জামাত হইল গুপ্ত। যেমন কমিউনিস্টরা কখনো রাস্তার আন্দোলনের মানুষ না, ওরা গুপ্ত, ওরা গুপ্ত হয়ে ষড়যন্ত্র করতে পারে, আপনার ভিতরে ঢুকে যাবে, ঢুকে আপনাকে খেয়ে, ওই যে ডায়াবেটিস হইলে পরে যাবে মানুষের ভিতরটা ফুকরা হয়ে যায়, ওরা ডায়াবেটিস হয়ে যেতে পারে, ঢুকে যেতে পারে, ফুক হয়ে ঢুকে যেতে পারে। কিন্তু রাস্তায় বাড়িয়ে চ্যালেঞ্জ করার মতো সাহস ওদের নেই, বাঘের মতো যে না। আচ্ছা, বিএনপিটা কি? বিএনপির রাস্তা আন্দোলন করার ইতিহাস, কিন্তু সেইভাবে পারে না। রাস্তার আন্দোলনের চ্যাম্পিয়ন আওয়ামী লীগ, এটাকে অস্বীকার করতে পারে রাস্তার আন্দোলন, যদিও এই মুহূর্তে আমরা সেইভাবে দাঁড়াতে পারতেছি না বিভিন্ন কারণে। আপনি তো এইবারের মতো আপনি নিষিদ্ধ ছিলেন না তো। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, প্রথম অনেকেই স্বৈরাচার বলে, বাংলাদেশে প্রথম স্বৈরাচার কে ছিল? জিয়াউর রহমান। জিয়াউর রহমানও কিন্তু প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে সামরিক শাসন জারি করেছে, তারপরে দল করেছে, তারপরে বহুদলীয় গণতন্ত্রের বাদে রাজাকারদেরকে পুনর্বাসন করেছে, যারা আজকে কুসুম কুসুম আন্দোলন করবে। আচ্ছা, এখন কুসুম কুসুম আন্দোলন কেন চমৎকার হেডিং করেছেন? বিএনপি স্বৈরাচারের গড়া দল, সেটা স্বৈরাচারী হয়। আমরা জিয়ার শাসন দেখেছি, আমরা খালেদা জিয়ার শাসন দেখেছি, কিরকম স্বৈরাচার। তারেকের শাসন তো ওই সময় খালেদা জিয়ার সেকেন্ড দ্বিতীয়বারের শাসন, যেটা 2001 থেকে, এটা তো তারেকেরই ছিল। তারেকের কথার তো যাইতে পারতো না, প্রিন্স তারেক, প্রিন্স তারেক। সেই বিএনপি আজকে যে সংবিধান নিয়ে যে খেলাটা চলতেছে, একটা কথা বলে রাখি আজকে আপনাকে, কালকে আমি হাসনাদের না পরশুদিন ওই যে আন্দালে পার্থের বক্তব্য, হাসনাদের বক্তব্যটা আমি শুনলাম। এই ছেলেটা একটা গোয়ার গোবিন্দ হইল মধ্যে কিছু সত্য কথা বলে। যে কথাটা আমরা বলে আসছিলাম, যেটা অ্যাডভোকেট মহসিন মুসলিমের সভাপতি উনি রিড করেছিলেন ইউনূসের আমলে, চূড়ার আমলে, শয়তানের আমলে, বদমাইশের আমলে, লুচ্চার আমলে, যে রায়টা আমরা রায়ের কপিটা আমরা দেখতে চাই। হাসনাত কিন্তু এই কথাটা প্রশ্ন করেছে যে আপনারা গণভোট যদি অস্বীকার করেন, অসাংবিধানিক হয়, জুলাই সনদ যদি অসাংবিধানিক হয়, তাহলে আপনাদের নির্বাচন এই সরকারই তো অবৈধ। অন্তর সংবিধান আপনারা কোনো সংবিধান মানবেন, কিছু মানবেন, কিছু না। ভাবি, আপনি এমন ভাবে মানবেন, আপনাকে দিলেই মানবেন, না দিলে মানবেন না, লাথি মারবেন, তা তো হয় না। সুতরাং আপনি আপনার সুবিধা মতো সংবিধান মানবেন। জিয়াউর রহমানের মতো বহুদলীয় গণতন্ত্রের নামে একদলীয় শাসন চালাইলেন, হানা ভোট দিলেন, একদলীয় শাসন। এখন এসে আবার প্রশ্নটা করেছে সে যে রায়টা কোথায়, এবং এটা বলেছে সে, ওই যে সত্য কথা বলছে, এই কারণে সে বলেছে আমরা তো জানতাম প্রধান বিচারপতি কোন জায়গায় আছেন। অর্থাৎ আমরা তো সবাই জানি প্রধানমন্ত্রী কিন্তু আদালতে ছিলেন না, উনি ক্যান্টনমেন্টে ছিলেন, সেইখান থেকে উনি রায় দেননি। রায়ের কপিকে দেখাইছে এরা। তার মানে হচ্ছে কি, যে টান দিছে, আর আপনার লেজে ধরে টান দিলে মাথা আসবে। অন্তর্বর্তী সরকারটাই তো বৈধ। এই যে দাবিটা তুলেছে কি বিএনপি, তো আপনি প্রশ্ন করেন বিএনপি সংবিধান ৭২ না, বিএনপি তো ৭২ সংবিধান মানে না, তার সুবিধা মতো মানবে সে। কারণ জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, তাহলে আগে প্রথমে তারেকের ক্ষমতা চলে যাবে, স্বৈরাচারী যে ক্যারেক্টারটা তার থাকবে না, ক্ষমতা তার চলে যাবে। বা এটা সত্যি কথা, বাংলাদেশে প্রধানমন্ত্রীর ক্ষমতা এত কিছু, যার কারণে স্বাভাবিক কারণে অনেকটা হয়ে যায়, কর্তৃত্ববাদী হয়ে যায়। মানে পাওয়ার মানুষকে কর্তৃত্ববাদী করে। আপনাকে যদি পাওয়ার দেওয়া হয়,
পারি ভাই, আপনি এটা করতে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, আপনি যদি তাই করতে, মানুষের হিউম্যান নেচার হচ্ছে এটা, বাস্তবতা এটা আপনাকে আপনাকে আইনি সংবিধানই বলে দিচ্ছে। সেই জায়গায় কিছু সংস্কারে আমি পক্ষপাত, কিন্তু তার মানে তো আমার মুক্তিযুদ্ধের সংবিধানকে আমি বাতিল করতে রাজি না। সংশোধন হইতে পারে, হ্যাঁ, রাষ্ট্রপতির ক্ষমতা আরো বাড়ানো উচিত, আমি মানি। এবং এই যে আপনি প্রধানমন্ত্রীও থাকবেন, দলের প্রধানও থাকবেন, এইটা আমার পক্ষপাত। বঙ্গবন্ধু কিন্তু 74 সালে এসে প্রধানমন্ত্রী থেকে ছিলেন, দলের সভাপতি পদ ছেড়ে দিয়েছিলেন, কামারুজ্জামানকে সভাপতি করেছিলেন এবং জিল্লুর রহমান সম্ভবত সাধারণ সম্পাদক হয়েছিলেন, আব্দুর রাজ্জাক সাংগঠনিক সম্পাদক 74-এ। বঙ্গবন্ধু আরেকবার দলের মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন দলের কারণে। সেই পাকিস্তান আমলে বাসায় নির্দেশ দিয়েছে তোমাকে মন্ত্রিত্ব ছাড়তে হবে দলের সাধারণ সম্পাদক হওয়ার জন্য। সেইটা যদি আমরা উদাহরণ হিসাবে নেই, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হয় না, হয় না এই কারণে দলের মধ্যে যে মীর জাফরের অবস্থান, আজকে যদি শেখ হাসিনাকে বাদ দিয়ে আমরা মনে করলাম যে শেখ হাসিনাকে বাদ দিয়ে আমরা একজনকে সভাপতি করে ফেললাম, হ্যাঁ, উনি প্রধানমন্ত্রী, কিন্তু এই লোকটা তো দলের কর্তৃত্ব সে হয়ে যায় প্রধানমন্ত্রী বড়টা, কারণ সে কথা শুনবে না, দলের মধ্যে বিভক্তি আনবে। একই অবস্থা কিন্তু সব জায়গায়। আমাদের মধ্যে মীর জাফরের তো অভাব নাই, মীর জাফরের কারণে দলের আনুগত্যটা আমরা মানি না, তবে সিস্টেমটাও সেইভাবে করতে হবে। দলের সভাপতি হইল প্রধানমন্ত্রী যিনি হবেন তার সাথে পরামর্শ করতে হবে, রাষ্ট্রপতি ক্ষমতা বাড়ানো। আমি যে কথা আসছিলাম, এই যে জুলাই সনদ মানলে আরেকটা করতে হয়, তাদেরকে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টটা করতে হয়। নেক্সট যে আদালতের রায় এবং গুজরাট সমঝোতার ভিত্তিতে জুলাই সনদের তত্ত্বাবধায়ক প্রধান যে হবে সে হবে সমঝোতার ভিত্তিতে। যদিও বাংলাদেশের সমঝোতার ভিত্তিতে আজ পর্যন্ত কিছু হয় নাই, কিছুই করতে পারবেন না আপনি। ইয়ে করবেন, শয্যা সঙ্গী করবেন, সেইটা আপনি সমঝোতায় করতে পারবেন না। ওইখানে একটা লড়াইটা হয়, বুঝছেন? সরি আমি কথাগুলো বললাম এইগুলো, বুঝছেন? অনেকেই করে তো, ওই যে আমাদের ইয়েটা আছে যে কথা বলছিলাম, যার কারণে বিএনপি এটা মানবে না। এখন জামাত কি করবে? সংসদে ওরা চেষ্টা করছে, চুম্মা ছবি অবৈধভাবে হোক বৈধভাবে হোক, সংবিধান মেনেই হোক, জাতীয় সংসদের নিয়ম কানুন মেনেই হোক, সে কিন্তু প্রশ্ন তার তুলেছে। এবং সেই জায়গায় বিশেষ করে এনসিপি ব্যাপারে খুবই সতর্ক, কারণ জুলাই সনদে তাদেরকে রক্ষা কবচ দেওয়া হয়েছে। তারা এবং সংবিধানে যদি সংস্কার করতে না পারে, তাহলে একটা বিষয়, এই যে এইটা যদি করতেই না পারবা, তাইলে 1 বছর 2 বছর তোমরা পয়সা নিলা কেন? আলী রিয়াজ এই যে ঐক্যমত কমিশনের নামে চা খাইলার, কফি খাইলার, বড় বড় বক্তৃতা দিলা 1 বছর, আর প্রতিদিন হাজার হাজার টাকা নিলা, হাজার টাকা নিয়েছে এই লোক, এই বদিউল মজুমদাররা, এই ইফতার জমানরা, এই যে বড় বড় কথা বলে, এর সবগুলা ছিল না সংস্কার ইয়েতে ঐক্য কমিশনে। তাহলে এইটার জবাব তো তাদেরকে একদিন দিতেই হবে। আরেকটা এই তো একটা দিক হলো, জামাতের কাছে 72 সংবিধান অস্বস্তির বিষয়। এনসিপি তো জামাতের বি টিম, সি টিম, বি টিমের জামাতের কাছে 72 সংবিধানের মূল সমস্যাটা হচ্ছে এইটা তাদের 71-এর পরাজয়ের দলিল, এটা ওই দলিলটাকে তারা কোনোভাবে সহ্য করতে পারে না। এবং যারা এনসিপি তারাও কিন্তু এটা মানতে পারত, কারণ এরা জামাতের লোক, তো এত আমাদের স্বাধীনতা মানে না। তো স্বাধীনতা মানতো, তাই 2471 সাথে তুলনা করতে পারতো না। এরা যদি স্বাধীনতা মানতেন, মুক্তিযুদ্ধকে তো সে অপমান করতে পারে না। যে অন্তরে মুক্তিযুদ্ধকে মানবে সেই মুক্তিযুদ্ধকে অপমান করতে হবে। আপনার কথা শুনতে শুনতে একজন লিখেছেন, এই সরকারের বিরুদ্ধে যেই আন্দোলন শুরু করুক, সবাইকে আন্দোলনে যুক্ত হয়ে সরকারকে নাস্তানুরূপ করতে হবে। ভাই আপনার কথা মানলাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে তাদেরকে যারা আন্দোলন করবে তাদেরকে মুক্তিযুদ্ধটা সম্পর্কে ক্লিয়ার হইতে হবে। আমার মাকে অস্বীকার করে তো আমি কিছু করতে পারি না। মুক্তিযুদ্ধ আমার, সে পাকিস্তানের পক্ষে ছিল, 71-এ হেরে গেছে, আজকে জুলাইকে কেন্দ্র করে সে আবার পাকিস্তানকে নিয়ে আসছে।
পাকিস্তানের জীবন মরণ করতেছে, তার অবস্থান তো ক্লিয়ার। আচ্ছা, তার যিনি আমার প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। তারা আন্দোলন কার জন্য, কিসের জন্য করতেছে আন্দোলন? তারা কি ওই ডিলার কৃষকের জন্য আন্দোলন করতেছে? তারা কি টিকার জন্য আন্দোলন করতেছে? তারা কি দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন আন্দোলন করতেছে? না, তারা আন্দোলনে নেমেছে একটি মাত্র কারণ, অবস্থা দেশে টিকার সমস্যা, বাচ্চারা মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে ভাই, বাচ্চাকে নিলামে উঠা হচ্ছে। মানব শিশু, একটি নবজাতক গোপনে বিক্রি হইতে পারে, অনেকে দত্তক নিয়ে যায় না, কিন্তু নিলাম হচ্ছে। হাসপাতালে পয়সা 30,000 টাকা দিতে পারেনি মা, সেই বাচ্চাকে নিলাম হয়েছে, নিলামে 30,000 টাকা দাম ধার্য হচ্ছে, মাত্র 30,000 টাকা জন্য। এই সংসদের কেউ তার কোনো সে নেই না, তারা ওই জুলাই সনদ 72 ওই যে নিজের মতো করে আবার 72 সংবিধান সংশোধন করবে নিজের মতো করে। ওই জায়গায় ওই যে প্রিয়াম্বল বদলাইতে চাইবে তারা, যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আছে, সেখানে বঙ্গবন্ধুর নামগন্ধ রাখতে চাইবে না, মুক্তিযুদ্ধের কিচ্ছু রাখবে না। হ্যাঁ, ওইখানে আইনা বসাবে তাদের সুবিধা মতো, যেমন ইন্ডেমনিটি আইনে ঢুকাবে, যেটা এই পুলিশ হত্যার জন্য তদন্ত করা যাবে না। জুলাই যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের ব্যাপারে যে ইন্ডেমনিটি দিয়েছে, ইন্ডেমনিটি শুধু পুলিশ না, বিএনপি এটা চায় না, এই কারণে এই হত্যাকাণ্ড গুলার সাথে বিএনপি জড়িত, সক্রিয়ভাবে জড়িত গুলার সাথে, এবং এই জন্য তারা জুলাই সনদ তারা সংশোধন আকারে আনতে চায়, ওদের জামাতের মতো আনতে চায় না। জামাতের মতো আনতে গেলে তাদের বিপদ। সুতরাং আপনি কেন মনে করছেন জামাত আন্দোলনে সফল হবে না? কেন মনে করছেন এটা? জামাত আন্দোলনের দল না, এবং জামাতের পক্ষে মানুষ দাঁড়াবে না একটি মাত্র কারণে, তাকে আগে না তারা একত্রকে অন করতে হবে। জামাত থাকে না, জামাতের সুবিধা আছে, জামাতের একটা সুবিধা আছে, জামাতের যতগুলা কর্মী, যতগুলা সদস্য, রূপন ইত্যাদি ইত্যাদি, সব তো তারা মাসিক একটা বেতন পায় তারা। এরা সবাই মিলে রাস্তায় থাকবে, কিন্তু সবাই মিলে রাস্তায় নামলেও এরা শুধু কর্মী দিয়ে আন্দোলন হয় না, মানুষ লাগে। প্রথমত মানুষ প্রশ্নটা করবে, তার সাথে যে আসবে, জুলাই সন্ত্রাসে তো মানুষ দেখেছে, তাদেরকে যে স্বপ্ন দেখানো হয়েছিল। আজকে কোটা না মেয়েদা মেয়েদা মেয়েদা, একটা বাচ্চা দেখছি বলতেছে তোর বারে এরা, তো আমি বলি না, এইবার একটা বাচ্চা বলতেছে এই মেয়েদা, আজকে আবার কোটা, এই যে কোটা, তাইলে দেখা গেল কি কোটার বিরুদ্ধে না, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আন্দোলন ছিল, মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের জন্য। এই তো জুলাই সন্ত্রাসীদের জন্য কোটা বরাদ্দ হবে, আর 71 মুক্তিযুদ্ধ যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য কোটা থাকবে না। এটা তো বৈষম্যহীন সমাজ না? তাইলে তোমাদের উদ্দেশ্য হয়েছিল মুক্তিযুদ্ধ টার্গেট করা, তারপরে করলা কি তুমি? 5ই অগাস্টেই বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দিলা কেন রে ভাই? কেন তোমরা মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন দিলা? বঙ্গবন্ধুর নামে আন্দোলন করে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নিয়ে স্লোগান দিয়ে আন্দোলন করে 5ই আগস্টের বিকালে সবকিছুই তো মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে হচ্ছে। ওরা মুক্তিযুদ্ধকে আঘাত করতেছে, মুক্তিযুদ্ধকে আঘাত করে তোমরা নিয়ে আসছো জয় বাংলার মতো। জয় বাংলা আমাদের রণধ্বনি ছিল, এটা আওয়ামী লীগের স্লোগান ছিল না। নিয়ে আসছো ইনকেলাব, ইনকেলাবটা কি? ড্রিম ক্লাব হচ্ছে ইন্ডিয়ার কমিউনিস্টরা স্লোগানটা দেয় না, এগুলো আমার তো বিপ্লব, মানে বিপ্লব। আচ্ছা, এইটা নিয়ে আস কেন? ভারত বিরোধী দল ভারতের কমিউনিস্ট পার্টি যে স্লোগানটা দেয় ওইটা তারা অন করছে। জয় বাংলা আমাকে বাতিল করতে হবে কেন? আমার জয় বাংলা তো আমার শব্দ, আমার মুক্তিযুদ্ধের শব্দ। ওই যে বললাম, তাইলে পুরাটাই তাদের যে 24-এর যে সন্ত্রাসী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না। তোমরা মানুষকে যে কথা বলে নিয়ে আসলা, বঙ্গবন্ধুর ভাষণ শুনিয়ে, বঙ্গবন্ধুর কথা শুনিয়ে, বঙ্গবন্ধু নামে স্লোগান দিয়ে, মুক্তিযুদ্ধের কথা বলে আইনেই পড়া মুক্তিযুদ্ধ আঘাত আনলা। এখন তোমরা 24 দিয়ে 71কে মুছে দিতে চাও না। জামাত এই জন্য বলে পারবে না আন্দোলন, মানুষের সাথে আসবে না, মানুষের কথা নিয়ে তো আন্দোলন হচ্ছে না।
যে নির্বাচনটা হলো এটার পাতানো নির্বাচনটা, এই যে মানুষ তো প্রশ্ন করবে কোন কারণে তোমরা শেখ হাসিনাকে বিদায় করো, আমার বলো কোন কারণে অংশগ্রহণ? তাহলে আওয়ামী লীগে বিএনপি কে বাদ দিয়া যদি শেখ হাসিনা নির্বাচন অংশগ্রহণমূলক না হয়, তাহলে আওয়ামী লীগ আর 14 দলকে আইনগত নিষিদ্ধ করে অংশগ্রহণ নির্বাচন হয় কি করে? আর দেখেন ওইভাবে রাতের ভোট বলতে বলতে তারা সন্ধ্যাবেলা ভোট আরম্ভ করলো। এগুলো তো, এবং 18 নির্বাচন সম্পর্কে যে বলা হয় কারচুপি, একটাও মামলা হয় নাই, কিন্তু একজনও মামলা করে নাই। আজকে তো মামলা একটার পর একটা মামলা হইতেছে, বেরোরা হেফাজতে নিচ্ছে, গণনা হচ্ছে, তার মানে প্রমাণটা কি হচ্ছে যে ভোট কারচুপি হয়েছে? আমাদের বলতে হয় না, ওরাই বলতেছে। এই যে আমি একটু আগে বললাম না, যে রায় দিয়ে যে অবৈধ অন্তর্বর্তী সরকার এনে ইউনুসকে দিয়ে যে হাজার হাজার কোটি টাকা, $9 বিলিয়ন ঋণ করেছে, কোথায় গেল সে টাকা? কোথায় কোথায় গত সরকার তুলনা করেন, টিকা গত সরকার দেয় নাই, কে বলেছে টিকা গত সরকার দেয় নাই? গত সরকার স্বাস্থ্য খাতে অধপতন করেছে। তারেক সংসদে দাঁড়িয়ে বলছে আওয়ামী লীগ আমলে $23 বিলিয়ন, $23 বিলিয়ন, 230 বিলিয়ন, 230। তো একজনে পুরো হিসাব দেখাইছে আর কি ফেসবুকে, যে এত বছরের বাজেট ছিল $235 বিলিয়ন সামথিং। তাহলে সব নিয়ে যায়, দেশ চললো কি করে? না, প্লাস হচ্ছে এই সময় পদ্মা সেতু হয়েছে, এই সময় বাংলাদেশে এত কিছু হয়েছে, এই সময় বাংলাদেশে করোনার সময় মানুষ সাপোর্ট পাইছে। তাহলে কি টাকা ছাড়া হয়েছে এগুলা? না না, এই যে বললাম, এই যে 41,024 বাজেটও শেখ হাসিনা স্বাস্থ্য খাতে 41,000 টাকা দিয়ে গেলেন, সেই টাকা কি শেখ হাসিনা 2 মাসে শেষ নিয়ে চলে গেছেন? এই টাকা গেল কই? কই নূরজান? তারা ইউনুস গভর্নমেন্টকে ধরে না, ইমিডিয়েট পাস গভর্নমেন্ট, ইউনুস গভর্নমেন্টকে কিছুই বলে না, তারা সব ডাইরেক্ট চলে যাচ্ছে। ইউনুসকে বলবে না তো, ওর সাথে চুক্তি আছে তো, আমি তোমার কাছে কিছুই বলবো না, কারণ ডিপ স্টেটে ওদেরকে বসাই, তারেকের বসে, তারপরে ডিপ স্টেট দেখতে চিন্তা করে। এই যে আসিফ মাহমুদ ঠিকই কথা বলেছে, বলে না, এই যে বললাম যখন চিপা দিয়েছে জাম্বুরা দিয়া, সারকে যখন চিপা দেয় তখন বোঝা যায়, যখন এখানে চিপা দিতেছে না জাম্বুরা দেয়া, সত্য কথা বের হইতেছে কি করছে ওরা না করছে, বুঝছেন? কিছুদিন আগ পরে ওরা তো নিজেই স্বীকার হচ্ছে পুলিশ হত্যা করেছে, বলে নাই? টেলিভিশনে আক্রমণ করেছে, বলে নাই? মেট্রোলে আগুন দিয়েছে, বলে নাই? এইসব করেছিল শেখ হাসিনা। কেন রে ভাই, এইটা আমার সম্পদ না? শেখ হাসিনাকে বিদায় করার জন্য, এই জন্য আন্দোলনটা, এই জন্য কুসুম কুসুম বললাম যে এই জবাব দিয়ে মানুষের কাছে জবাবটা দিতে হবে। এবং বাংলাদেশে আন্দোলন করেন আর যাই করেন, আপনাকে মুক্তিযুদ্ধকে ওন করতে হবে। আপনাকে বললেই হবে না আমি শহীদ পরিবারের সন্তান, তুমি শহীদ পরিবার, তুমি জামাত করো কেন? তুমি জামাত, তুমি আমার অন্য একটা প্রসঙ্গে, শহীদ পরিবারের সন্তান, এটা একটা এইভাবে দাঁড়াইছে, যাকে এখন আপনি ধরবেন আপনাকে ধাক্কা লাগবে, সে শহীদ পরিবারের সন্তান, অত মুক্তিযুদ্ধের সন্তান। হ্যাঁ, যাকে ধাক্কা লাগবে। এইটা আগে বলতো, এখন বলে আমি জুলাই যোদ্ধা, ধাক্কা লাগলেই বলে আমি জুলাই যোদ্ধা। আচ্ছা, আমরা অন্য একটা প্রসঙ্গে যাই ভাই। আমাদের অস্ট্রেলিয়া থেকে আপনাদের একজন ওয়াজি হুজুরকে বের করে দেওয়া হয়েছে। সেটা আদারি, যাকে আমি দেলোয়ার হোসেন সাইদির রুহানি পুত্র, বার করে দিয়েছে, কারণ সে বাংলাদেশে গণহত্যা নিন্দা করে, হিটলারকে আবার সাপোর্ট করে, গণহত্যা, হিটলারের গণহত্যাকে। এই যে দ্বিচারিতা এই হুজুরদের মধ্যে, এই যে মোল্লাদের মধ্যে, শেখ হাসিনা মুসলমান না, খালেদ রেজা মুসলমান, নমাজ না পড়ে, বঙ্গবন্ধু মুসলমান না, জিয়াউর রহমান মুসলমান, বুঝছেন? এই যে ইসলামিজমটা করে, ইসলামিজমটা হচ্ছে ধর্মীয় রাজনীতি যেটা করে, এই মোল্লার তাই করে, কারণ তার স্বার্থ আছে এই জায়গায়। আজকে রাজনীতি করলে হামদাকে আসতো নাকি পার্লামেন্টে? আর হানজালারা কি নাম রে ভাই, যেমন পোশাক তেমন নাম, হানজালা, হামদা, কামজা, গামছা আসে নাই পার্লামেন্টে? ভুয়া ছেলে আসে নাই গামছা পার্লামেন্ট? আরে গামছা আসলে আরো ভালো হইতো। এইটা আপনি শুনে নাই যে হানজালার জুতা চুরি হয়েছিল? হ্যাঁ, এমন এখানে জুতা চুরি হয় আমাদের সংসদে এখন। হ্যাঁ,
এবং আরেকজন বলছে আবেশটা আমার নাকি সে দেখছে অজুর পানি নেই, সংসদে অজুর পানিও নাই। কি সবই আছে, সংসদে সবই আছে। ওই আবার ওই আপনার এটা তো নিয়ে গেছে ভাই, পানিটা নিয়ে গেছে না, পানিও নিয়ে গেছে। সংসদে আইন প্রণয়নের জন্য গেছে আসিফ আব্দুল্লাহ। সে লাইব্রেরিতে যাবে সময় পেলে, সে লাইব্রেরিতে না গিয়া সংসদ ক্যান্টিনের খাবারের মান পরীক্ষা করতে যায়। সে তো কোয়ালিটি কন্ট্রোলার চাকরি পাইছে, জানেন না? মানে কি করবে? আর একটা বলতে যে কি হান্নান মাসুদ যে 6 মিনিটে কিছুই বলা যাবে না, কি করবে বুঝতে পারতেছে না, কিছু জানেও তো না, বুঝছেন? সংসদ একটা রামসাগরের আবদাখান হয়ে এই আবার আজহারের যখন বিরুদ্ধে ব্যবস্থা হলো, আপনি বলে অস্ট্রেলিয়া তো আপনি বলেন তো কেন বার করলো? আজহারি ফেসবুক পোস্টে বলছে নাস্তিকরা বিচ্ছিন্ন একটা পুরনো বক্তব্য দিয়ে প্রশাসনকে প্রভাব খাটাইছে। হ্যাঁ, একটা ঘটনা যারা এই গভর্নমেন্টের নজরে যারা আনছে, বাংলাদেশ এথনিক মাইনরিটি ফেডারেশন একটা সংগঠন যারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সবসময় কাজ করে এখানে আর কি, তারা অস্ট্রেলিয়া গভর্নমেন্টকে চিঠি দিয়ে জানিয়েছে যে এমন একটা ব্যক্তি এখানে আসছে, ঢুকছে অস্ট্রেলিয়াতে, যে লোকটা এই হিটলারকে প্রশংসা করে এবং তার গণহত্যাকে সাপোর্ট করে, এইভাবে বক্তৃতা দিচ্ছে। এমন লোক যদি এখানে অনুষ্ঠান করে বক্তৃতা দেয়, কমিউনিটি একটা উত্তেজনা তৈরি হইতে পারে। অস্ট্রেলিয়া ধরেন এই যে ইহুদি বিদ্বেষী যে কোনো কর্মকাণ্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড, কোন জায়গায় ইহুদি বিদ্বেষী না, এরা ইহুদি বিদ্বেষী না থাকলে ফিলিস্তিনের পক্ষে জোরালো ভাবে দাঁড়াইতো। এরা আসলে নাৎসি, হিটলারের নাৎসি বিরোধী। আর ওরা যখন গভর্নমেন্টের সাথে কন্ট্যাক্ট করছে, একজন সিনেটর পার্লামেন্টে এটা হোম মিনিস্টারকে ধরছে, এটা নিয়ে সাথে সাথে ভিসাটা ক্যান্সেল করছে। ভিসা ক্যান্সেল হওয়ার মানে হচ্ছে এই লোকটা তো কখনো অস্ট্রেলিয়া আসতে পারবে না, প্লাস হচ্ছে এই লোকটা আবার একই বক্তৃতাকে কেন্দ্র করে ইংল্যান্ডে গেছিল। ইংল্যান্ডে এয়ারপোর্টে থাকা অবস্থায় তাকে আর ভেতরে যেতে দেওয়া হয়নি। অস্ট্রেলিয়া যেহেতু ভিসা বাতিল করছে, সে আর কোথাও ঢুকতে পারবে না ইউরোপের কান্ট্রি। এইসব দেশ, আমেরিকা বলেন, ইংল্যান্ড এমনি আগে বিয়ে হচ্ছে, ইউরোপের কোন দেশে সে এখন ঢুকতে পারবে না। আরে বলেন মারহাবা, আর ইসলামিজম প্রচার করতে পারবে না। এই বিষয়গুলো এদের সমস্যা হয় কিনা, এদের সমস্যা হচ্ছে এরা এইসব দেশে এসে ইনকাম করে, তো তাদের অনুষ্ঠানে টিকেটে ডলারে টিকিট কিনে যেতে হয়, প্রচুর ইনকাম। টিকিট ছাড়া ঢুকতে পারবেন না, আপনি পাউন্ডে যেতে হয় আমাদের এখানে। এবং লিলদা নামে তাদেরকে হাজার পাউন্ড দেওয়া হয়, বেহেশতে যাবে। আপনি একজন চিকিৎসক, একজন মুমূর্ষু রোগীর জন্য বলেন, একজন শিশুর জন্য বলেন, পঙ্গু একটা পয়সা পাবেন না। কিন্তু বেহেশতের টিকিট যদি বিক্রি করতে পারেন আপনাকে, কারণ এইখানে আপনার সত্যি কথাটা যদি বলি, আমাদের অনেকেই কাজ করে আবার বেনিফিটও নেন, এটা গুনাহ। আবার মানে অনেকে এত পাপ আমরা করি আর কি, যার কারণে আমরা এই দেশের ইংল্যান্ডে জন্ম নেওয়া ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইতে চাই। ইংল্যান্ডের থেকে আমি ওই মাদ্রাসায় বাংলাদেশে 500 পাউন্ড ঘরে বসে রোজার মাস আসলেই টেলিভিশন গুলো আর কোনো প্রোগ্রাম করে না, সারা রাত্র চাঁদা উঠে। আমি দেখছি ইংল্যান্ডের টেলিভিশন, রমজান মাসে ইংল্যান্ডে ছিলাম, টেলিভিশন গুলার প্রোগ্রামটা দেখছি এরকম কালেকশন করে সারা মাস ধরে ডোনেশন কালেকশন করে, এবং ওই টাকাটাই তারা সারা বছর ওই রোজার মাসেই তারা টেলিভিশনের পয়সাটা উঠায়, যার কারণে ফ্রি দেখাইতে পারে। এবং এই পয়সা যেটা দেওয়া, এটা মানুষ জানেও না যে পয়সাটা কই যায়, এবং সরকারও কিন্তু সেইভাবে চেকিংটা করে না। এই পয়সা দিয়ে যে বাংলাদেশে যে জঙ্গি উত্থান হয়েছে, এইখান থেকে পয়সা গিয়েছে বিভিন্ন দেশের জঙ্গিদের কাছে, এখান থেকে পয়সা যায়, চ্যারিটিতে যায় না, খুব কম যায়, খুব কম চ্যারিটি হয় আর কি। এইগুলো রাজধানীর ঘটনাটা মানে দৃষ্টান্ত হয়ে থাকলো এই কারণে
বাংলাদেশে আপনি ওয়াজে আপনি যা খুশি বলতে পারেন, মানুষকে অপমান করতে পারেন, নারীর বিরুদ্ধে বলতে পারেন, কেউ ভয়ে কথাবার্তা বলেন। বাংলাদেশে ওয়াজ কমে গিয়ে গত 18-19 মাসে ওয়াজ কিন্তু হয় নাই ভাই, ওয়াজ খুব কমে গিয়েছে, হুজুরদের আয় কমে গিয়েছে। কেন? শেখ হাসিনা 15-16 বছর যাব হয়েছিল। ওয়াজের তো অন্য প্যাটার্ন দাঁড়াইছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলা, তারা ইউটিউবে তারা করে প্রোগ্রাম করে, প্লাস হচ্ছে বিভিন্ন টেলিভিশনে অনুষ্ঠান আছে, এগুলা কিন্তু প্রচুর মানুষ দেখে। এখন আর কষ্ট করে গ্রামাঞ্চলে যেতে হয় না আর কি, করে বসে ইনকাম করে। না, গ্রামাঞ্চলের ওইটা একটা ব্যাপার, কিন্তু গ্রামাঞ্চলের ওয়াজটা হচ্ছে মাদ্রাসাগুলার বার্ষিক কিন্তু ফান্ড রেইজিং প্রোগ্রাম কিন্তু ওইটা এখন তো ওইটা প্রয়োজন, এখন তো সরকার থেকে ফান্ড পাচ্ছে, তারা বিভিন্ন দেশ থেকে পাচ্ছে না, মিডিল ইস্ট থেকে তো ফান্ড পায়। কালকে এই যে শফিক বললো না সোমবার না মঙ্গলবারে, যে তার 2টা স্কুল এখন ছিল, সেটা দখল হয়ে মাদ্রাসা হয়ে গেছে, এবং অসংখ্য মাদ্রাসা তাদের এলাকায়, যেগুলো আগে ছিল না। এবং এইটার অবদান, আমরা এটার কৃতিত্ব নিতেই পারি। মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে ওঠার পিছনে আমরা এটার কৃতিত্ব নিতেই পারি। এই কৃতিত্ব আর কাউকে দেওয়া যাবে না, বুঝছেন? এখন সেই মাদ্রাসাগুলো আবার ফুলে, কারণ তারা সিদ্ধ হয়, তাদের উদ্দেশ্য সাধিত হয়েছে। তারা এখন তাদের আজকে একটা স্কুল কমিটি করবেন, সেইখানে মাদ্রাসা শিক্ষক রাখতে হবে। অর্থাৎ ধর্মকে একটা পয়েন্টের কথা বলি, শেখ হাসিনার যে মামলাটা নিয়ে এর মাঝে জাতিসংঘের চিঠি আছে, ওই চিঠিতে এই বিচার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এর মাঝে একটা লয়ার প্যানেল, বলা হচ্ছে যে শেখ হাসিনার লয়ার প্যানেল, এরা ওই দণ্ডটা বাতিলের জন্য ট্রাইব্যুনাল চিঠি দিল। তারা বলছে এটা আন্তর্জাতিক মানসম্পন্ন হয় না এরা, এটা। হ্যাঁ, তারা আরো বলেছে, আরো কিছু বলেছে, আদালত অবমাননার সামিল। না, আরেকটা বিষয় তাদের আরো কিছু, তারা যে চিঠি দিয়েছে, এটা লিগেলি চিঠি দিতে হয়, কারণ কোন আগে প্রসিড হওয়ার আগে জানেন তো এটা লিগেল নোটিশ দিতে হয়, তাদের বক্তব্য শুনবে। তারা আরো কিছু কথা ওই জায়গায় বলেছে, সংক্ষেপে যদি বলি, এই যে ট্রাইব্যুনালটাই অবৈধ। ট্রাইব্যুনাল যে অধ্যাদেশে যে আইনে 73 সালে আইনে যেভাবে যে কারণে গঠিত হয়েছিল, এইটার জন্য শেখ হাসিনা যে এটা যে সাধারণ আদালত হইতে পারে, এটা যে ট্রাইব্যুনাল হয় না, কারণ এটা গণহত্যা না, গণহত্যা যুদ্ধ যদি হয়। আচ্ছা, যেমন বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য অনেকেই দাবি করেছিলেন ওদের বিচারটা ট্রাইব্যুনাল, সে বলেছে, হাসিনা বলেছেন না, সাধারণ আদালতেই হবে, এটা ট্রাইব্যুনাল হয় না। আচ্ছা, এই ট্রাইব্যুনালটা করাই হয়েছিল 71-এর যুদ্ধাপরাধীদের জন্য। এইটাকে 24-এ সংশোধন করে এনে করা হচ্ছে জুলাই, এটা জুলাইটা আলাদা করতে পারতো, এক প্রশ্ন। সেকেন্ডলি এনেছে যে প্রসিকিউটর ছিল তাজুল, সে তো প্রথম দিকে আমরা বলে আসছিলাম, সে তো ওই যুদ্ধ, এই আদালতেই সে বিবাদীদের পক্ষে ছিল, নিজামীর উকিল ছিল, সর্বশেষ আজহারের উকিল ছিল। সে কি করে সরকারি উকিল হয়? আবার আমরাও, এবং সে কিন্তু এই প্রশ্ন তারা এনেছে, এই প্রসিকিউটর কিন্তু ক্ষণে ক্ষণে রাজনৈতিক বক্তব্য দিয়ে আদালতকে করেছে, প্রভাবিত করেছে, এবং শেখ হাসিনার পক্ষে কোনো উকিল দেওয়ার সুযোগ দেয় নাই, আওয়ামী লীগের কোনো উকিল দাঁড়াইতে পারে নাই গেল। এখন প্রশ্ন, যার কারণে তারা বলেছে এই রায়টাই অবৈধ। যদি এইটা তারা ব্যাখ্যা না করে, বাতিল না করে, তাহলে তারা উচ্চতর আদালতে যাবে। পাশাপাশি জাতিসংঘের চিঠি, এর আগে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া আমরা দেখেছি, ক্যাডম্যান, বার্গম্যান সবাই যারা জুলাই সন্ত্রাসের পক্ষে ছিল, যারা ওই যুদ্ধাপরাধীদের বিপক্ষে ছিল, যুদ্ধাপরাধীদের পক্ষে ছিল, তারাই কিন্তু এই রায় নিয়ে কটম্যান কিন্তু পদত্যাগ করেছে, এই অ্যাক্টিভিটি নিয়ে, ট্রাইব্যুনাল কথাবার্তা নিয়ে অ্যাক্টিভিটি, তারা কিন্তু এই রায় নিয়ে উষ্মা প্রকাশ করেছে, বলছে এটা টিকবে না, কারণ তারা আন্তর্জাতিক আইনটা জানে। শুধু এখন দেখার বিষয় শেখ হাসিনা বিষয়টিকে কতদূর নিয়ে যেতে পারেন। আমি কালকে এক জায়গায় বলেছি, এইটাকে উনাকে ছাড়লে হবে না, উনাকে উনার জন্য নয়, আমার মুক্তিযুদ্ধের জন্য, আমার বাংলাদেশের জন্য, বঙ্গবন্ধুর জন্য, উনার জন্য তো আছেই, এইটা নিয়ে আমাদের আন্তর্জাতিক ফাইটটা করতে হবে। কারণ যেহেতু বাংলাদেশ এখন শুধু বাংলাদেশটা, দুনিয়াটাই তো আন্তর্জাতিক রাজনীতি নিয়ন্ত্রিত হয়, বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের রিজিম চেঞ্জ হয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে।
সুতরাং এই প্রভাবে সুতরাং এই জায়গায় শেখ হাসিনাকে আন্তর্জাতিক আরো অগ্রসর হইতে হবে। এই জন্য যা যা করা প্রয়োজন, নতুবা আমি আর বললাম না, জাতি কিন্তু প্রশ্ন ওনাকে করবে, আপনি কেন এটা আমার ছাড়বে না, ছাড়বেন না বলেই 19 মাস পরে প্রায় 2 বছর, প্রায় 20 মাস পরে হলে উনি না রায় হয়েছে 1 মাস 1 বছর হয় নাই, উনি কিন্তু অলরেডি প্রক্রিয়া শুরু করছেন। এই আর যেটা কিংসলি যেটা এই প্রতিষ্ঠানটা সেই প্রতিষ্ঠানটা, এটা আমাদের ওই ওটা না, ওইটা আমাদের ব্যারিস্টার রাবেয়া ভুঁইয়া অথবা কামাল হোসেনের চেম্বার না, ওইটা বাংলাদেশের কোন ল চেম্বার না, বা ইংল্যান্ডের বহু ল চেম্বার আছে, বিলতা ল অনেক বিল, কিন্তু এইটা এত সহজে ছাড়া যাবে, উনি ছাড়বেন না। আর এই যে আমিনুল ইসলাম, এটা মূর্খ নাকি? আগে ছিল রাজাকার প্রসিকিউটর, এখন আড়াইছে মূর্খ। এই মূর্খর কিভাবে যে চালাইবে এই ট্রাইব্যুনাল বুঝতে পারতেছি না। এটা আদালত অবমাননা হয় কি করে? আমার বিরুদ্ধে তুমি অবৈধভাবে রায় দিয়েছো, আমি তোমাকে উকিল নোটিশ দিয়েছি, আরেক উকিল, এটা আদালত অবমাননা হয় কি করে? আর ওরা যেভাবে ওদের কথাবার্তা শুনলে মনে হয় ইংল্যান্ড বোধহয় বাংলাদেশের অঙ্গরাজ্য, টিউলিপকে ধরে নিয়ে আসবে, টিউলিপের নামে রেড এলার্ট জারি করবে। ওরা ব্রিটেনের ল ফার্মকে বলতেছে আদালত ভবন, তাই ও ল ফার্মে কি আদালত ভবনের জন্য মামলা দিবে নাকি, শাস্তি দিবে নাকি? বাংলাদেশ ইংল্যান্ড কি বাংলাদেশের অঙ্গরাজ্য নাকি? সরের বাচ্চারা নিজেদের হিসাবটা বুঝে না। আমরা শেষ করবো সৈয়দ ভাই, আবার একটু জামাতের আন্দোলনে যাই। কুসুম আন্দোলন যেটা বলা হলো, আপনি কি জানেন বিএনপি আন্দোলন কিন্তু শক্তি প্রয়োগ করবে? আরে যেটা হবে আমি আপনাকে বলি, এতদিন পুলিশ ছাত্রলীগ আওয়ামী লীগ পিটাইছে না সবাই মিলা, এই পুলিশ যখন রাস্তায় নামবে একটু, কারণ জামাত ভাঙচুর তো কিছু করার চেষ্টা করবে, কুসুম আন্দোলন তারা চাইবে একটা অগ্নিস্ফোরণ ঘটাইতে, কিন্তু কুসুম আন্দোলন থাকবে না। কিন্তু যারা জামাতের সাথে যারা আছে, এই যে গুন্ডা হাসনাত, আদালতে দেখা যায় পার্থর সাথে কিভাবে সে কথা বলতেছে তারা ব্যক্তিগত ভাবে, আমি একটা কথা বলে, এই হাসনাত আদালতে মারামারি করবে, আমি বলে দিলাম সে মারামারি করবে, কিন্তু এই জন্য তাকে পাশ করে নিয়ে আসা হয়েছে। এটা তাকে পাশ করানোর পিছনে একটা ষড়যন্ত্র আছে, যে মুন্সিকে যেভাবে সরানো হয়েছে ষড়যন্ত্র করে সেই হাসনাতকে পাশ করানোর জন্য। আমি এই কুসুম তখন পুলিশ এরা তো ভাই জামাতের যদি ভয়, এরা তো অভ্যাস আছে না, মপ কইরা অভ্যাস হয়েছে না, মপ করার চেষ্টা করবে, আন্দোলন করার চেষ্টা করবে, আর পুলিশ এবার যখন পাশায় বাদামটা দিবে ভাই। এইবার কিন্তু জুলাই যোদ্ধাদের একজন বলছেন বিএনপির লোকজনকে ধরে শাহবাগে জুলাই পেটানো, জুলাই মেনে কে কারে জুলাই বুঝবে, পুলিশ এমন পিটানি দিবে না, শাহবাগে দাঁড়াইতে দিবে না, যা শাহবাগ বন্ধ করবে। এই জায়গায় বায়তুল মুকাররমে শুক্রবারে খুব সুবিধা, তো মুসল্লিরা নামাজ পড়তে আসেন, মানুষ দেখানো যায় বায়তুল মুকাররমে। আর ওইখানে যেহেতু বায়তুল মুকাররম, পুলিশ চাইলেই তো এখানে আঘাতটা করবে না, তার ধর্মীয় দোয়া তোলা হবে। শুধু উত্তর গেট থেকে একটু নামা একটা গাড়িতে আগুন দিয়া দেখো পুলিশ কিভাবে বাদাম দেয়। আমি এইবার বাদামটা দেখতে চাই। বিএনপির যে পুলিশ দিয়ে আওয়ামী লীগ পিটাইছো, এখনো পিটাও, সেই পুলিশজন বিএনপির পুলিশজন পিটাবে। আপনি যে বাদাম শব্দটা বললেন, বাদাম শব্দটা কি বুঝবে মানুষ সবাই? বাদাম দেয়া, বাদামের পিটানো আর কি, পাশা উদাম করে দিবে। না একটা ঘটনা বলি, লন্ডনে একটা অ্যাক্টিভিস্ট আর কি, লন্ডনে সেই রকম ওই যে ইউনুস গভর্নমেন্টের কোন একটা সদস্যকে লন্ডনে পিটানোর জন্য চেষ্টা করা হয়েছে। তখন ওই লোকটা চিৎকার করে বলতেছিল বাদাম দে আর কি। তো ও বললো পরে লন্ডন পুলিশ নাকি তাকে ফোন করে বলছে বাদামটা আসলে কি, এই শব্দটা জানতে চাইছে বাদাম। তো পাশা এবার পাশা এখানে পাঞ্জাবি উঠাইয়া বুঝছেন, পাশায় দিবে, এবার বুঝবে এবার বিএনপির পুলিশ কারে কয়। বিএনপির পুলিশ এই কোহিনুর নাসিমকে ভোট দিয়ে পারায় নাই, মতিয়ার চৌধুরীকে পারায় নাই। নাসিম যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, মতিয়া চৌধুরী যে সম্মানিত ব্যক্তি মহিলা, তাকেও রেহাই দেয় নাই পুলিশ। 2004 আপনার চ্যানেলে মেয়েটা আসছিল,
রুনা, যে মেয়েটা মহিলা যুবলীগের কেন্দ্রীয় কমিটি ছিল 2004 বোধ হয়, তাকে ধানমন্ডি ট্রেনে হিসেবে নিয়ে যায় নাই পুলিশ। সে ছবিটা যুগান্তরের প্রথম পাতায় আসে নাই। শুধু পুলিশ কি জিনিস, বিএনপির পুলিশ আরো এর মধ্যে কোহিনুরকে নিয়ে আসছে, আবার সেই কোহিনুর যে নাসিমকে বুট দিয়ে দিতে চেয়েছিল, যে নাসিমকে পিটাইয়েছিল সেই ধানমন্ডিতে, বুঝছেন। সুতরাং এবার কুসুম কুসুম আন্দোলন বিএনপি বুঝাই দিবে, কুসুম কুসুম তো থাকবে না। যদি তোমাদের দাবি আদায় করতে হয়, আমি আসি তোমাদের সাথে, বাদাম খাইতে যাও, আগে আগে বাদামটা খেয়ে, কারণ জামাত তো বাদাম খায় না, আজ পর্যন্ত জামাত সেইভাবে পিটানো যায় নাই, কারণ গুপ্ত হয়ে যায়। হেলমেট বাহিনী ছিল না, হেলমেট পরতে হবে, আবার কোন হেলমেট যে পরবা আল্লাহ জানে। এবারে হেলমেট শুদ্ধ ঢুকাই দিবে বিএনপি। বিএনপি কে চিনো নাই, বিএনপি বহু বছরের ক্ষমতায় আসছে, লুটপাটের সুযোগ তারা ছাড়বে না। যে বাংলাদেশের সবচেয়ে বড় দল, রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাদের উপরে রাজনৈতিক কর্মকাণ্ডে রেস্ট্রিকশন আরোপ করেছে। তো শুধু রেস্ট্রিকশন আরোপই না, তার সাথে সাথে তাদের যে একটা ছাত্র সংগঠন আছে, ছাত্রলীগ, বাংলাদেশের মানে ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে যাদের রক্তের বন্ধন, সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আর আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে একই সাথে কার্যক্রম নিষিদ্ধের সাথে সাথে ইউনূস সরকার ইলেকশন কমিশনকে দিয়ে আওয়ামী লীগের রেজিস্ট্রেশনটাকে বাতিল করলো এবং ব্যালট পেপার থেকে আওয়ামী লীগের প্রতীকটাকেও সরিয়ে দিল। তো ফলে যে বিষয়টা আসলো, যে ওরা যেটাকে অ্যাড্রেস করেছে যে ডিসপ্রপোর্শনেট রেস্ট্রিকশন অন দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, এবং তার ফলে তাদের যে রেস্ট্রিকশন গুলো আনা হয়েছে, সেখানে তারা ভীষণ রকম ভাবে দেশে যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, তারপরে পিসফুল অ্যাসেম্বলি, মানে সিভিলিয়ানরা যে কোনো সময় একটা সমাবেশে যেতে পারে, প্রতিবাদ জানাইতে পারে, ফ্রিডম অফ এক্সপ্রেশন চরম ভাবে লঙ্ঘিত হলো। আপনারা লক্ষ্য করেছেন, বিশেষ করে আপনি একজন প্রথিতযশা সাংবাদিক, যে ইউনূস সাহেব বললেন যে এই মানে ওনার সরকার এসে এমন স্বাধীনতা প্রেসকে দিল যে আপনারা মন খুলে এখন লিখতে পারবেন, বলতে পারবেন। তো সেই মন খোলা লেখা এবং বলার মধ্যে আমরা দেখলাম যে কিভাবে এই কণ্ঠরোধ করা হয়েছে, বিশেষ করে মিডিয়ার কণ্ঠরোধ করা, সাংবাদিকদের উপরে নিপীড়ন, হত্যাযজ্ঞ, তাদেরকে অ্যারেস্ট করে কারা প্রকোষ্ঠে পাঠানো, তাদেরকে জামিন অযোগ্য হত্যা মামলা দেওয়া, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা, চাকরিচ্যুতি করা, প্রেস ক্লাবের সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া, মিডিয়া হাউস গুলা দখল করা, মানে সেখানে অগ্নিসংযোগ করা, ভাঙচুর করা, লুটতরাজ করা। মানে বাংলাদেশের জন্মের পরে এরকম কোন ঘটনা কোন সরকারের আমলেই, আমরা অনেকগুলা সামরিক সরকার দেখেছি, এইভাবে আক্রমণের শিকার গণভাবে হয় এটা আমরা কখনো দেখিনি। এরপরে যেটা হয়েছে যে কোনো পার্টিসিপেশন ইন দি পাবলিক অ্যাফেয়ার্স, জনগণ কোনো পাবলিক অ্যাফেয়ার্সে অংশগ্রহণ করতে পারবে না। তারপরে আদালতের ক্ষেত্রে দেখা গেল সেখানে হচ্ছে রাইট টু দি ফেয়ার ট্রায়াল, যে আদালতে যে বিচারটা হবে, ফেয়ার ট্রায়াল হবে, সেই তার পরিবেশটাকে নষ্ট করে দেয়া হলো। আমরা দেখলাম যে অ্যাপিলেট ডিভিশনের 6 জন বিচারপতির তাদেরকে জোর করে বরখাস্ত করা হলো, প্রধান বিচারপতি সহ তার বাড়িতে হামলা করা হলো। তারপর কি বলে, হাইকোর্টের 23 জন বিচারপতিকে এক নির্দেশে তাদেরকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো, তার মানে চাকরি থেকে বরখাস্ত করা হলো। এবং কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে নতুন করে ওই দলীয় কিছু বিচারক সেখানে নিয়োগ দেওয়া হলো। সবচেয়ে বড় যেটা আশঙ্কার বিষয়, যে আদালত চত্বরে মানে একটা নৈরাজ্যকর বিভীষিকাময় পরিবেশ তৈরি করা হলো, যেখানে আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না, তাদের উপরে চড়াও করা,
আসামিকে কারাগার থেকে আদালতে আনা নেওয়ার সময় তাদের উপরে মানে মানে আক্রমণ করা চরম ভাবে, এবং এটা নজিরবিহীন, পৃথিবীর কোনো দেশে এরকম আছে কিনা আমার জানা নেই। তো ফলে কোনো মানুষ যে বিচার পাবে, বিচার প্রার্থী পুলিশ ব্যবস্থাটাকে ধ্বংস করার পরে দেখা গেল যে এই ক্ষেত্রে চরম ভাবে একটা লঙ্ঘিত হয়েছে, যেটা ইভেন এই লেটারটায় রেপোর্টিয়াররা উল্লেখ অন দি সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, সেটাকে চরম ভাবে ভায়োলেশন করা হয়েছে। তো এই প্রশ্নগুলা বিশেষ করে সরকারের কাছে এই জাতিসংঘের পক্ষ থেকে এই চিঠিটা দিয়ে জানতে চাওয়া হয়েছে। এবং এই যে ব্যানগুলা, তাদেরকে নিষেধাজ্ঞাগুলো দেয়া হয়েছে এবং মানুষ গণতান্ত্রিক চর্চা করতে পারে না, আমরা সেটা দেখলাম। তো এই বিষয়টা মানে যে অরাজকতার একটা চরম একটা পরিস্থিতি যেটা বাংলাদেশে বিরাজমান, এবং সেই বিষয়টার ধারাবাহিকতা একটা নির্বাচন হয়ে গেল 12ই ফেব্রুয়ারি, এবং সেই নির্বাচনটাও কিভাবে হলো সারা বিশ্ববাসী দেখেছে, বাংলাদেশের মানুষ তো বটেই। এবং সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতাহীন একটি নির্বাচন, যেখানে মূল প্রতিযোগী দল, আমি যদি ধরে নেই যে প্রধান দলগুলো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত, তো সেখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদেরকে নির্বাচন করতে দেয়া হলো না, এবং আওয়ামী লীগের সাথে তার মহাজোটের শরিক 14 দলীয় জোট, তারা কেউই অংশগ্রহণ করতে পারে নাই। এক পেশে একটি নির্বাচন সংগঠিত হলো, এবং সেই সরকার এখন তারা যারা ক্ষমতায়, তো সেখানে আপনি জনগণের অংশগ্রহণ যেমন সেখানে নাই, রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সেখানে নাই, যাদেরকে করতে দেওয়া হলো না। এবং এই যে ব্যানটা যেটা ইম্পোজ করা হলো, যেটা গণতন্ত্রের পরিপন্থী এবং আন্তর্জাতিক আইনেরও বরখেলাপ। যে রেজিস্টার্ড অর্গানাইজেশন গুলাকে আপনি দল হিসেবে আওয়ামী লীগের উপরে কোনো সাজা আয়োগ করা হয় নাই আদালত কর্তৃক, তাহলে তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? আমরা অতীতে দেখেছি যে 2014 এবং 24-এর নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই। অংশগ্রহণ না করাও তাদের অধিকার, আমি মনে করি যে তাদের ইচ্ছা হলো আমি পার্টিসিপেট করব না, কিন্তু আপনি অংশগ্রহণ করতে চাচ্ছে, আপনি তাকে মাঠে খেলতে আসতে দিলেন না, এটা দুইটা ভিন্ন বিষয়। তো তারপরেও যদি ধরে নেই যে লেজিটিমেট একটি গভর্নমেন্ট, বিএনপি গভর্নমেন্ট, তাদের কাছে যে চিঠি দিয়ে তাদেরকে জানতে চাওয়া হয়েছে যে এই রেস্ট্রিকশন গুলা তোমরা কবে উঠাচ্ছ, কি করছো, এবং সেই ধারাবাহিকতায় ডিটেলস এই চিঠির মধ্যে সেখানে উল্লেখ করা আছে। যেমন আওয়ামী লীগ, ছাত্রলীগের উপরে রেস্ট্রিকশন, তারপরে আওয়ামী লীগের ইলেকশন কমিশন থেকে তাদের ইয়েটা ব্যান করানো, যে রেজিস্ট্রেশন ব্যান করে দেওয়া। তারপর আপনার শেখ হাসিনা, উনি কোনো স্পিচ দিতে পারবেন না, ওনার যে পাবলিসিটি, উনি যে ভার্চুয়ালি বক্তব্য দেন, তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তারপর ব্ল্যাঙ্কেট রেস্ট্রিকশন এবং সাইলেন্সিং এ মেজর পলিটিক্যাল পার্টি, যেটা ওরা যে চিঠিটার মধ্যে বলেছে এটা ডিসপ্রপোর্শনেট এবং আন্ডারমাইনিং দি প্লুরালিজম অফ দি ডেমোক্রেসি। বহুমতের সমাহার এবং বহু দলের সমাহারের মধ্যেই ডেমোক্রেসির সবচেয়ে যে বিউটি। তো আপনি সেখানে তাদেরকে দূরে রেখে, বাইরে রেখে একটা নির্বাচন করে বা একটা দেশে গণতন্ত্রের কোন সুযোগ সেখানে কোনোভাবেই কাম্য নয়। এবং তারা যে বিষয়গুলো উল্লেখ করেছে আরো, যে তাদের সিরিয়াস যে কনসার্ন, যে বাংলাদেশে অব্যাহতভাবে এই 18 মাস 20 মাস ধরে যে মব ভায়োলেন্স, এটা কোনো অংশেই কমে নাই। ধারণা ছিল জনগণের যে হয়তোবা সরকার পরিবর্তনের সাথে একটা লেজিটিমেট গভর্নমেন্ট ক্ষমতায় আসলে হয়তো মব ভায়োলেন্সটা কমবে। আমরা লক্ষ্য করেছি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে বাংলাদেশে মব ভায়োলেন্সের কোনো স্থান নেই, মব লিঞ্চিং আর হবে না। কিন্তু আপনারা দেখেছেন যে ছাত্রলীগের একজন ছেলেকে গাছের সাথে বেঁধে ইলেকট্রিক শক দিয়ে তাকে কিভাবে নির্যাতন করা হচ্ছে। আরেকজন ছাত্রলীগের নেতা এই ঈদ উপলক্ষে তার মার সঙ্গে 18 মাস পরে দেখা করতে আসছিল,
নামাজ পড়তে গেছে তাকে ধরে নিয়ে ড্রেনের মধ্যে ফেলে তাকে কিভাবে পিটিয়ে মারা হচ্ছে, এবং অব্যাহতভাবে স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে আপনার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসে মানে রাজনীতির সাথে যাদের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নাই, একজন নারী 3 সন্তান সহ শ্রদ্ধা জানাতে গেছে, তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। আর একজন মিষ্টি সুভাষ নামে একজন মডেল কাম অভিনেত্রী, উনি গেছেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে যে পিপলস ওপিনিয়ন, পিপলস রাইট টু প্র্যাকটিস ডেমোক্রেসি, শোয়িং দেয়ার রেসপেক্ট টু দি মার্টায়ার্স, আমাদের যারা হিরো, ন্যাশনাল হিরো, তাদের স্মরণে শ্রদ্ধা জানাতেই শহীদ মিনারের স্মৃতিসৌধে যাওয়া হয় বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে। তো তাদের বিরুদ্ধে কি হচ্ছে, সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে এবং রিমান্ডে নেওয়া হচ্ছে। তো তারা বলেছে যে কবে এই মব ভায়োলেন্সটা বন্ধ হবে কিভাবে? তারপরে অব্যাহতভাবে অ্যারেস্ট, যে গণ গ্রেপ্তার, ডিটেনশন এবং ফেয়ার ট্রায়ালের যে মানে কি বলবো ল্যাগিং, এই বিষয়গুলো তোমরা কবে বন্ধ করবা? বিষয়টা হচ্ছে যে আপনার কষ্টকর এবং দুঃখজনক যে আওয়ামী লীগ শুধুমাত্র তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তা না, আওয়ামী লীগ অ্যাফিলিয়েটেড যে কোনো ধরনের ইন্টেলেকচুয়ালস, জার্নালিস্ট, লয়ার, জাজেস, সিভিল সোসাইটি মেম্বার, টিচার, আর্টিস্ট, আপনি বলেন শিল্পী, বাউল, হ্যাঁ, মাইনরিটিস, মানে কেউই এখান থেকে রক্ষা পাচ্ছে না। এবং তার সঙ্গে যেটা সবচেয়ে অ্যালার্মিং সেটা হলো কাস্টোডিয়াল ডেথ, জেলখানার মধ্যে মারা যাচ্ছে এবং আওয়ামী লীগের 2 জন বর্ষিয়ান নেতা হাত করা পড়া অবস্থায় বিনা চিকিৎসায়, বিনা কি বলে সুযোগ সুবিধায় মারা গেছেন। এই যে কাস্টোডিয়াল ডেথ, সেটা জেলখানার মধ্যে থাকলে ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড ঘটেছে 3রা নভেম্বর, যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী 4 জন সিপাহ সালার তারা জীবন দিচ্ছে। এই ইউনূস সরকার এবং এই বিএনপি সরকারের আমলেও সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। তারা জানতে চাইছে যে যারা ইলেক্টেড অফ মেম্বার অফ দি পার্লামেন্ট যারা ছিলেন প্রিভিয়াস পার্লামেন্টে, তার 105 জন এমপি জেলখানায় আছে, যাদেরকে জামিন দেওয়া হচ্ছে না।